আজকে পঞ্চম পর্বের করোনারি অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ইকুইপমেন্ট সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমার কার্ডিয়াক আউটপুট পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করা হয়। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে কার্ডিয়াক আউটপুটের সংজ্ঞা, কার্ডিয়াক আউটপুটটা কত প্রকার, ইন্ডিকেটর ডাইলিউশন পদ্ধতি কি, ডাইলিউশন পদ্ধতি কি, থার্মাল ডাইলিউশন টেকনিকটা কি, তারপরে ধমনী প্রেসার ওয়েভফর্ম হতে প্রাপ্ত কন্টিনিউয়াস কার্ডিয়াক আউটপুটের পরিমাপ দেখব, কার্ডিয়াক আউটপুট পরিমাপের ইম্পিডেন্স টেকনিকটা কি, এবং কার্ডিয়াক আউটপুট পরিমাপের আল্ট্রাসাউন্ড পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট হচ্ছে যে হৃৎপিণ্ডের বা হার্টের প্রধান যে রক্তবাহী নালিকা থাকে সেখান থেকে ধমনীর ভিতর দিয়ে প্রতি মিনিটে কি পরিমাণে রক্ত শরীরের অন্যান্য রক্তনালিকায় পাস হতে পারে, মানে সরবরাহ করা হয়, তার পরিমাণটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। এখন কোনো ধরনের সমস্যার কারণে যদি আমাদের হৃৎপিণ্ডটা হার্টটা চাহিদা অনুসারে, আমাদের বডির যে চাহিদা সেই চাহিদা অনুসারে যদি রক্তটা পাস করতে না পারে, সরবরাহ করতে না পারলে এই কার্ডিয়াক আউটপুট পরিমাপ করার প্রয়োজন হয়ে পড়ে। কারণ যদি কোনো কারণে আমাদের শরীরে চাহিদা অনুযায়ী রক্তটা সরবরাহ না হয় তাহলে কিছু কার্ডিয়াক সমস্যা দেখা যায়, যেরকম আমাদের শরীরে ব্লাড প্রেশারটা লো হয়ে যায়, টিস্যুর ভিতরে যে অক্সিজেন সাপ্লাইটা হয় সেই সাপ্লাইয়ের পরিমাণটা কমে যায় এবং আমাদের এই বক্ষ ফাংশনটা দুর্বল হয়ে যায়। আর এই কার্ডিয়াক আউটপুটটার সাহায্যে আমি ব্লাড প্রেশার, রক্তের স্ট্রোক ভলিউম পরিমাপ এবং বিভিন্ন তোমার অর্গানিজমে যে উপস্থিত গ্যাস থাকে এই গ্যাসগুলোকে তোমার বিশ্লেষণের মাধ্যমে কার্ডিয়াক সমস্যা মানে হার্টের সমস্যাটাকে চিহ্নিতকরণ করা যায়। এই কার্ডিয়াক আউটপুটটা তোমার ডাইরেক্ট পদ্ধতি এবং ইনডাইরেক্ট পদ্ধতি দুইভাবেই কার্ডিয়াক আউটপুটটা পরিমাপ করা যায়। কার্ডিয়াক আউটপুট পরিমাপের প্রকারভেদ। সাধারণত হৃৎপিণ্ড থেকে ধমনীর ভিতর দিয়ে শরীরের বিভিন্ন রক্তবাহিকা নালিকাগুলা দিয়ে যে পরিমাণে রক্ত সরবরাহ করা হয় তা নির্ণয় করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় কার্ডিয়াক আউটপুট। এবং এই বিভিন্ন পদ্ধতির সাহায্যে এই কার্ডিয়াক আউটপুটটা তোমার পরিমাপ করা যায়, যেরকম ইন্ডিকেটর ডাইলিউশন পদ্ধতি, ডাইলিউশন পদ্ধতি, থার্মাল ডাইলিউশন পদ্ধতি, ইম্পিডেন্স পদ্ধতি এবং আল্ট্রাসাউন্ড পদ্ধতি। এই 5টা পদ্ধতির মাধ্যমে তোমার কার্ডিয়াক সমস্যা হলে কার্ডিয়াক আউটপুটগুলো পরিমাপ করা যায়। ইন্ডিকেটর ডাইলেশন পদ্ধতি, এই পদ্ধতিতে সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণের জানা ইন্ডিকেটর কে ধমনীর ভিতর দিয়ে প্রবেশ করানো হয়। জানা ইন্ডিকেটর বলতে হচ্ছে তোমার এক ধরনের সলিউশন বা দ্রবণ, এটা রক্তের সাথে মিশ্রিত করা হয়। এই জানা ইন্ডিকেটরকে ধমনীর ভিতরে প্রবেশ করানো হয় এবং ওই ইন্ডিকেটরটা ধমনীর ভিতর দিয়ে রক্তের সাথে মিশ্রিত হয়ে হৃৎপিণ্ডের ডান পাশ, তারপরে ফুসফুস এবং হৃৎপিণ্ডের বাম দিকে প্রবাহিত হয়ে রক্তের সাথে সার্কুলেট হতে থাকে। এবং রক্তের মধ্যে এই ইন্ডিকেটরের প্রবাহটা ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসারের মাধ্যমে শনাক্ত করা যায়, যে রক্তের ভিতরে এই ইন্ডিকেটরের কোন দিকে প্রবাহমান হচ্ছে, কি পরিমাণ আছে, সেটা এই ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসারের মাধ্যমে ডিটেক্ট করা হয়। এই নিচের চিত্রে কনসেন্ট্রেশন কার্ভের মাধ্যমে দেখানো হয়েছে যে কার্ডিয়াক আউটপুটের যে আউটপুটটা কেমন হয়। এই কার্ভটা ডাইলিউশন কার্ভ। এটা সময় অনুসারে এটার রক্তের সাথে তোমার এই ইন্ডিকেটরটা মিশ্রণের পরিমাণ হার কতটুকু আছে। এখানে দেখুন ইন্ডিকেটর ডাইলেশন পদ্ধতি, এখানে ওপেন সার্কুলেশন ইনজেকশন, মানে এখানে ইনজেকশনের মাধ্যমে তোমার ইন্ডিকেটরটা প্রবেশ করানো হয়, রঞ্জক পদার্থটা প্রবেশ করানো হয় রক্তের ভিতরে সার্কুলেশন করার জন্য, ফ্লো হয়, প্রবাহিত হয়ে যায় এবং পরবর্তীতে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসারের মাধ্যমে যে ইন্ডিকেটরটা শনাক্তকরণ করা হয়, শনাক্তকরণ করে মানে ডিটেক্টরের মাধ্যমে শনাক্তকরণ করে সে তথ্যটা ডাটাটা রেকর্ডারের মাধ্যমে তোমার রেকর্ড করে রাখা হয়। এখন এই আগের চিত্রে যে আমরা দেখলাম ডাইলিউশন কার্ভ, এই ডাইলিউশন কার্ভ থেকে প্রথমে এই সার্কুলেশন পিরিয়ডে ইন্ডিকেটরগুলা আস্তে আস্তে রক্তের সাথে মিশতে থাকে এবং এই ইন্ডিকেটরটা রক্তের সাথে মিশতে থাকে
এবং তরলের কনসেন্ট্রেশন, তরলের যে মাত্রাটা থাকে, রক্তের যে মাত্রাটা থাকে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সর্বোচ্চ পর্যায়ে উঠে এবং একটা নির্দিষ্ট সময় পরে এই কনসেন্ট্রেশন অর্থাৎ রঞ্জক পদার্থ রক্তের সাথে মিশ্রণের যে হারটা সেই কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমা শুরু করে এবং একটা পর্যায়ে এসে সার্কুলেশন সিস্টেমটা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আবার কিছু পরিমাণে ইন্ডিকেটর রক্তের সাথে পুনরায় মিশানো হয় এবং ইন্ডিকেটরটা রক্তের সাথে যখন সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে যায় তখন কার্ভটা টাইম অ্যাক্সিসের সাথে, এই টাইম অ্যাক্সিস সময়ের সাথে সমান্তরালভাবে অবস্থান করে। তাহলে ডাইলেশন কার্ভ থেকে একটা কার্ডিয়াক আউটপুটের একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট মিলিলিটার পার মিনিট ইকুয়াল টু তোমার মিলিগ্রামস অফ ডাই ইনজেক্টেড into 60 divided by average concentration dye in each milliliter of blood for duration of the curve into duration of the curve in second। অর্থাৎ তুমি কি পরিমাণে রক্তে রঞ্জক পদার্থ প্রবেশ করানো হচ্ছে তার পরিমাণটা মিলিগ্রামসে ইন্টু 60 ডিভাইড বাই তোমার এটার গড় মান ব্লাডে যে এটা করা হয়, এই ডাই লিকুইডটা প্রবেশ করানো হয় রক্তের ভিতরে, সেটা ডিউরেশন কতটুকু আছে কার্ভে ইন্টু ডিউরেশন অফ দ্য কার্ভ সেকেন্ড, প্রতি সেকেন্ডে এটার ডিউরেশন, কার্ভের ডিউরেশনের পরিমাণটা দিয়ে আমি ইকুয়েশন বের করলে কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা পাবো মিলিলিটার পার মিনিট হারে। এখন দেখো ডাইডিউলেশন কার্ভ। ডাইডিউলেশন কার্ভটা হচ্ছে এই পদ্ধতির সাথে, এটা কার্ডিয়াক আউটপুট পরিমাপের একটা পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে ইন্ডিকেটর হিসেবে সাধারণত কার্ডিওগ্রিন নামক রঞ্জক পদার্থ প্রবেশ করানো হয়। ডেন্সিটোমিটারের সাহায্যে এই কার্ডিওগ্রিনের তোমার কনসেন্ট্রেশনটা পরিমাপ করা যায়, কি পরিমাণে রঞ্জক পদার্থ কার্ডিওগ্রিন নামক রঞ্জক পদার্থটা রক্তের সাথে মিশ্রিত হচ্ছে সেটার কনসেন্ট্রেশন তোমার ঘনত্বটা পরিমাপ করা যায়। এবং শরীরের যে ধমনী আছে এই ধমনীর ভিতর দিয়ে তোমার ক্যাথেটারের মাধ্যমে এই রঞ্জক পদার্থটা তোমার হার্টের মধ্যে প্রবেশ করানো হয় এবং এই রঞ্জক পদার্থের রক্তের সাথে এই রঞ্জক পদার্থ মানে কার্ডিওগ্রিন নামক রঞ্জক পদার্থটা মিশ্রিত হয়ে সার্কুলেট হতে থাকে এবং মোটর ড্রাইভ, এক ধরনের মোটর ড্রাইভ সিরিঞ্জের মাধ্যমে এই রক্তটাকে পরবর্তীতে রক্তকে ধমনী হতে টেনে নিয়ে আসা হয় এবং এখানে কার্ডিওগ্রিনের যে কনসেন্ট্রেশনটা থাকে সেই কনসেন্ট্রেশনটা পরিমাপের জন্য এক ধরনের ইন্টারফারেন্স ফটোসেল ট্রান্সডিউসার ব্যবহার করা হয়। এই ডেন্সিটোমিটার এর রেকর্ডারের সাহায্যে কনসেন্ট্রেশন কার্ভ পাওয়া যায়, মানে কি পরিমাণে রক্তের ভিতরে রঞ্জক পদার্থটা মিশ্রিত হইল সেই রঞ্জক পদার্থ মিশ্রণের হারটা এই ডেন্সিটোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় কার্ভ আকারে। এখন চূড়ান্তভাবে যখন কার্ভটা পাওয়া হয়ে যায় আমার রেকর্ডারে, তখন সার্কুলেটিং ব্লাডে স্যালাইন প্রবেশ করায়া রক্তের ভিতরে তোমার ব্লাডের কি পরিমাণে কার্ডিওগ্রিন আমার প্রবেশ করানো হয়েছিল সেই কার্ডিওগ্রিন রঞ্জক পদার্থটাকে পুনরায় বের করে নিয়ে আসা যায়। এখানে কার্ডিওগ্রিন কনসেন্ট্রেশনের পরিমাপ দেখানো হয়েছে সময় অনুসারে, এই অ্যাপারেন্স টাইম এতটুকু, ডাই ইনজেকশন এখানে প্রথমে প্রবেশ করানো হয় কার্ডিওগ্রিন রঞ্জক পদার্থ প্রবেশ করানো হয়। এখানে দেখানো হয়েছে যে এই কার্ডিওগ্রিন রঞ্জক পদার্থের উপস্থিতিটা কেমন থাকে রক্তের ভিতরে প্রবেশ করানোর পর সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট সময় পর সেটা আস্তে আস্তে কমে একটা নির্দিষ্ট লেভেলে চলে যায়, সময়ের সাথে সমান্তরালভাবে অবস্থান করে। এখন ডাইডিউলেশন পদ্ধতির চিত্র এখানে দেওয়া হয়েছে, ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করা হয়েছে ডেন্সিটোমিটার অনুসারে, যা রঞ্জক পদার্থের কনসেন্ট্রেশন, রঞ্জক পদার্থের ভিতরে কনসেন্ট্রেশন পরিমাপে ব্যবহার করা হয়। বিকিরণের উৎস এবং ফটোসেল নিয়ে এই সাধারণত ফটোমেট্রিক অংশটা সংঘটিত। এখানে একটা ইন্টারফারেন্স ফিল্টার আছে, 6 ভোল্টের একটা ল্যাম্প ব্যবহার করা হয়েছে এখানে বিকিরণ উৎস হিসেবে। এখানে একটা ফিল্টার, ইন্টারফারেন্স ফিল্টার, যা এই ইন্টারফারেন্সের ফিল্টারের মাধ্যমে 805 ন্যানোমিটার পর্যন্ত পিক ট্রান্সমিশনের ক্ষমতা রাখে এই ফিল্টারটা, এবং এটা ইন্টারফারের যে বিকিরণটা হয় সেই রেডিয়েশনটাকে ট্রান্সমিশন করে থাকে, পাস করে দেয়। এখানে স্যাম্পলিং ক্যাথেটার হিসেবে 50 মিলিলিটারের একটা সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে আউটপুট ফটোসেলের সাথে। এখানে আউটপুট ফটোসেলের সাথে তোমার হাই ইনপুট ইম্পিডেন্স এবং লো আউটপুট ইম্পিডেন্স সম্পন্ন এখানে একটা ফটোসেলের বাইরে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে, যার ইম্পিডেন্সটা হচ্ছে, ইনপুটটা হচ্ছে হাই ইম্পিডেন্সের এবং আউটপুটটা হচ্ছে লো আউটপুট ইম্পিডেন্স সম্পন্ন। এই অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলিফিকেশন মানে এই সিগন্যালটা পাওয়ার পরে সেটা বর্ধিত করে তোমার পটেনশিওমিটারের রেজিস্ট্যান্সের সমানুপাতিক সিগন্যাল পাওয়া যায়। এই উক্ত অ্যাম্পলিফাইড এই বর্ধিত আকারের সিগন্যালটা রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে রাখা হয় এবং এটা থেকেই ডাইডিউলেশন কার্ভটা
আসলে পাওয়া যায়। উল্লেখ্য এখানে দেখানো হয় যে ডেন্সিটোমিটার সিস্টেমে কনসেন্ট্রেশন যে টাইম কার্ভটা আমরা পাই আউটপুট আকারে, সেটা বিভিন্ন কারণে এই অরিজিনাল কার্ভ থেকে বিকৃত হতে পারে। যেরকম ক্যাথেটারের ভিতর দিয়ে যখন স্যাম্পলটা প্রবাহ করা হয়, এই প্রবাহের বেগ যদি একই রকম না থাকে, পরিবর্তন হয়, পরিবর্তনের উপর ডিপেন্ড করে তোমার কার্ডিয়াক আউটপুটের কার্ভটা পরিবর্তন হতে পারে। যখন কনসেন্ট্রেশনটা কার্ডিওগ্রিন রঞ্জক পদার্থটা রক্তের সাথে মিশ্রিত করা হয়, এই মিক্সিং প্রবাহ রেটের কারণে হতে পারে। স্যাম্পলিং সিস্টেমের আয়তন কি পরিমাণে আছে সেই আয়তনের উপর ডিপেন্ড করে, এবং স্যাম্পলটা তন্ত্রের সান্দ্রতার গুণাঙ্ক, তারপর স্যাম্পলিং টিউবের আকৃতি কেমন হয় তার উপর ডিপেন্ড করেও তোমার কনসেন্ট্রেশনের কার্ভটা একটু চেঞ্জ হতে পারে। এখন দেখো থার্মাল ডাইলেশন টেকনিক। এই থার্মাল ডাইলেশন টেকনিকটা কার্ডিয়াক আউটপুট পরিমাপের আরেকটা পদ্ধতি। তোমার এখানে যে পরিমাণ নির্দিষ্ট আয়তনে সাধারণত থার্মাল ইন্ডিকেটরকে হার্টের রক্তবাহী যে মেইন ধমনী আছে সেই ধমনীতে মূলত প্রবেশ করানো হয়, এবং ফলে পালমোনারিতে ধমনীতে রক্তের সাথে সেটা আস্তে আস্তে মিশ্রিত অবস্থায় গিয়ে সার্কুলেশন হওয়া শুরু করে। এখানে ইন্ডিকেটরের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, যেটা সাধারণত রুম টেম্পারেচারের সমান হয়, এবং এই ব্লাডের সাথে যে সার্কুলেটিং রক্তের একটা নির্দিষ্ট তাপমাত্রা বা রেজাল্টিং তাপমাত্রা পাওয়া যায়। এখন দেখা যায় যে থার্মাল ইন্ডিকেটর হিসেবে সাধারণত তোমার পানিতে 5% গ্লুকোজ দ্রবণকে একটা রুম টেম্পারেচারের ভিতরে তোমার হার্টের প্রধান যে রক্তবাহী নালিকা থাকে সেখানে ধমনীর ভিতরে প্রবেশ করানো হয়, এবং সেটা ডান ভেন্ট্রিকলের রক্তের সাথে গিয়ে সাধারণত মিশ্রিত হতে থাকে। ফুসফুসীয় ধমনীর মধ্যে যে ক্যাথেটার প্রোবটা লাগানো হয় সেটা থার্মিস্টরের সাহায্যে রক্তের ভিতরে কি পরিমাণে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটা পরিমাপ করে, এবং অন্য একটা থার্মিস্টরের সাহায্যে ইন্ডিকেটরের যে তাপমাত্রা, মানে যেই রঞ্জক পদার্থটা আমরা প্রবেশ করাইলাম সেই ওই ইন্ডিকেটরের তাপমাত্রাটা পরিমাপ করা হয়। ফুসফুসের যে ধমনী আছে সেই ধমনীতে ইন্ডিকেটরের সাথে ব্লাড মিশ্রণের ইন্টিগ্রেটেড প্রক্রিয়া সময়ের সাথে সাধারণত একটা ইলেকট্রনিক যে কাউন্টার থাকে সেই কাউন্টার হিসেবে এখানে অ্যানালগ কম্পিউটার সিস্টেমে রেকর্ড করে রাখা হয়, তথ্যগুলো সংগ্রহ করে রাখা হয়। এবং এই ইন্টিগ্রেটেড মিশ্রণের প্রক্রিয়াটাই সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার পরে আমি এই থার্মাল ডাইলেশন কার্ভটা পাবো। এখানে তোমার এই পদ্ধতির মাধ্যমে এই বোলাস ইনজেকশনের মাধ্যমে রঞ্জক পদার্থটাকে দেহের ভিতরে প্রবেশ করানো হয়, তোমার হার্টে প্রবেশ করে সেটা রঞ্জক রক্তের সাথে মিশ্রিত হয়ে সার্কুলেশন সম্পন্ন করে আর্টেরিয়াল থার্মিস্টর ক্যাথেটারের মাধ্যমে এই থার্মিস্টরের সাহায্যে তাপমাত্রা যে পাওয়া যায় সেই তাপমাত্রা অনুসারে এই কার্ডিয়াক আউটপুটটা বের হয়। থার্মাল ডাইলেশন টেকনিক, এই পদ্ধতিতে কার্ডিয়াক আউটপুট পরিমাপের ক্ষেত্রে সাধারণত মিটার সিস্টেমে ক্যালিব্রেশন করা হয়, আগে থেকে ক্যালিব্রেশন করা থাকে। যেরকম প্রতি 10 মিলিলিটারে 5% গ্লুকোজ দ্রবণের সাথে রুম টেম্পারেচারে যদি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হবে, তারপরে তাপমাত্রা এবং পরিমাপকৃত রক্তের যে তাপমাত্রা থাকে টেম্পারেচার সেটা 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিস্টেমে ক্যালিব্রেশন করা থাকে, আগে থেকেই মিটারে সেটিং করা অবস্থায় থাকে। এখন এই কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কনস্ট্যান্ট একটু ব্লাড টেম্পারেচার, রক্তের টেম্পারেচার মাইনাস যেই ইন্ডিকেটরটা আমরা প্রয়োগ করি সেই ইন্ডিকেটরের টেম্পারেচার ডিভাইড বাই এরিয়া আন্ডার ডাইলেশন কার্ভ। এই সমীকরণের মাধ্যমে কার্ডিয়াক আউটপুটটা পরিমাপ করা যায়। এখন দেখো ধমনীর প্রেসার ওয়েভফর্ম থেকে কিভাবে কন্টিনিউয়াস কার্ডিয়াক আউটপুটটা পরিমাপ করা যায়। সাধারণত যে সকল পেশেন্টটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে সেই সকল পেশেন্টের ক্ষেত্রে প্রেসার পালস কাউন্টারের সাহায্যে প্রেসারটাকে তোমার পালস কাউন্টারের মাধ্যমে কাউন্ট করার মাধ্যমে কার্ডিয়াক আউটপুটটা পরিমাপ করা যায়। এই পদ্ধতিতে সাধারণত প্রেসার ওয়েভ পালসটাকে অ্যানালাইসিস এবং ভেন্ট্রিকুলার যে স্ট্রোক ভলিউমটা আছে সেটার পরিমাপের মাধ্যমে কার্ডিয়াক আউটপুটটা পরিমাপ করা যায়। এখন ধমনীর যে প্রবাহ গাত্র থাকে সেই ধমনীর গাত্রের রক্তের প্রেসার, রক্তের ফ্লো সময়ের সাথে একটা হাইড্রোলিক সম্পর্ক
অবস্থান করে। এই সম্পর্কের উপর ডিপেন্ড করেই মূলত এই ধমনীর গাত্র দিয়ে কি পরিমাণে রক্ত প্রবাহিত হচ্ছে এবং কতটুকু বাধা আছে প্রবাহ করার সময়, এবং এই রক্তটা যে প্রবাহিত হচ্ছে তার প্রেশার কতটুকু আছে সেই প্রেশার পরিমাণ করা হয় এবং বিশ্লেষণ করা হয়, এবং এখান থেকে প্রত্যেকটা পালসটাকে কাউন্ট করা হয় কাউন্টারের মাধ্যমে। ধমনীর ভিতর দিয়ে এই ইন্ডিকেটরে প্রবেশ করানো হয় রঞ্জক পদার্থটাকে, এবং এটা রক্তের সাথে ধমনীর গাত্রে প্রবাহের এক ধরনের ওয়েভ তৈরি করে। এই নিচে তোমার এই প্রবাহ কি এই কার্ডিয়াক আউটপুটের একটা কার্ভ দেখানো হয়েছে। আচ্ছা, ধমনী প্রেশার ওয়েভফর্ম যেরকম স্ট্রোক ভলিউমের সূত্র অনুসারে আমরা পাই স্ট্রোক ভলিউম এস ভি ইকুয়াল টু 1/ZA0 ইন্টিগ্রেশন T0 আপ টু TE PA0 মাইনাস PED DT। এখানে এই সমীকরণে যে এই স্ট্রোক ভলিউম ইকুয়াল টু জেড হতেছে ইম্পিডেন্স, অর্থাৎ ZA0 এওটিক ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, চারিত্রিক বৈশিষ্ট্য ধমনীর ইন্টিগ্রেশন অনুসারে এখানে T0 হচ্ছে তোমার এওটিক প্রেশার, টাইম পিরিয়ড শুরু হয়েছে এখান থেকে, আর TE হচ্ছে ইন ডায়াস্টোলিক টাইম পিরিয়ড, ডায়াস্টোলিকের যে টাইম পিরিয়ড থেকে সেই শেষ টাইম পিরিয়ড। PA0 হচ্ছে এওটিক প্রেশার, আর এওটিক PED হচ্ছে ইজেক্টেড প্রেশার। মানুষের হার্ট রেট, স্বাভাবিক হার্ট রেট হচ্ছে 60, ব্লাড প্রেশার প্রতি মিনিটে হচ্ছে হার্ট রেট 60 হয়, এবং কার্ডিয়াক আউটপুটের সূত্র অনুসারে SB স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু 60 ইন্টু A। এখানে এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য সিস্টোলিক প্রেশার পোর্শন অফ দ্য এওটিক প্রেশার ডিভাইড বাই 1000 ইন্টু ইম্পিডেন্স, মানে এওটিক ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইন্টু T টাইম। এখানে এটা প্রকাশ করা হয় 1//মিনিট আকারে কার্ডিয়াক আউটপুটটা। এখন বয়স্কদের ক্ষেত্রে এই এওটিক ক্যারেক্টারিস্টিক্স চার্চিক যে ইম্পিডেন্সটা থাকে সেই ইম্পিডেন্সের গড় মান হচ্ছে 0.140। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট পরিমাপের এখন দেখবো যে ইম্পিডেন্স টেকনিকটা আসলে কি। এখানে অসিলেটর ইউজ করা হয়েছে। তোমার এই অসিলেটরটা হচ্ছে 100 কিলো হার্জের একটা অসিলেটর, যেটা সিগন্যাল সোর্স হিসেবে কাজ করে। এখানে পেশেন্টের সাথে 1 এবং 4 এই দুইটা পয়েন্ট হচ্ছে কারেন্ট ইলেকট্রোড ইউজ করার জন্য, 2 এবং 3 হচ্ছে তোমার পটেনশিয়াল ইলেকট্রোড। তারপরে এখানে আছে অ্যাম্প্লিফায়ার এন্ড ডিমোডুলেটর। এখান থেকে ইম্পিডেন্স বের করা হয়, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স সার্কিটের গঠন অনুসারে। আচ্ছা, এখানে চিত্র অনুসারে আমরা যেটা দেখতে পাই, পেশেন্টের যে থোরাসিক বক্ষের উপরে দুইটা সেন্সিং ইলেকট্রোড স্থাপন করা হয়, এবং এই ইলেকট্রোড দুইটার আড়াআড়িতে 2 এবং 3, 1 এবং 4 দুইটা সেন্সিং ইলেকট্রোড স্থাপন করা হয়েছে, কারেন্ট ইলেকট্রোড, এবং এই দুইটার আড়াআড়ি থেকে 2 এবং 3 এই দুইটা পয়েন্ট থেকে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় সেই রেজিস্ট্যান্স নিচের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, যেরকম R0 ইকুয়াল টু রো L বাই A। আমরা প্রথম পর্বে তোমরা পড়ে আসছো যে কোনো একটা পরিবাহীর ভেতর দিয়ে যখন কারেন্ট পাস হয় সেটার রেজিস্ট্যান্স বের করার সূত্র কি, R0 ইকুয়াল টু রো L বাই A। এই সূত্র অনুসারে এখানে এলটা হইতেছে তোমার ইলেকট্রোড যে স্থাপন করা হয়েছে 2 এবং 3 ইলেকট্রোডের মধ্যবর্তী ডিস্টেন্সটা কতটুকু, রোটা হইতেছে তোমার পেশেন্টের ভিতরে ব্লাডের রেজিস্ট্যান্স, রক্ত যখন প্রবাহিত হয় কি পরিমাণে বাধাপ্রাপ্ত হয় তার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে থোরাসিক বক্ষের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার পরিমাণ। এখন যদি এখানে প্রতি স্ট্রোক ভলিউমটা যদি ডিভি এবং এইখানে রক্তের ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের পরিমাণটা হ্রাসের পরিমাণটা যদি ডিআর হয়, সেই ক্ষেত্রে এই সূত্রটা এরকম আসে যে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস রো এল স্কোয়ার ডিভাইড বাই R0 স্কোয়ার ইন্টু ডিআর। এটা 2 নম্বর সমীকরণ দেই। এখন এইখানে রেজিস্ট্যান্স আর এর পরিবর্তে তোমার জেড ব্যবহার করা হয়েছে, জেড হচ্ছে ইম্পিডেন্স। রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি যদি ইম্পিডেন্স ইউজ করি, এবং এখানে এসি সিগন্যালের যে এসি সিগন্যালটাকে যে থোরাসিক ট্রান্সথোরাসিক ইম্পিডেন্স পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তো তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কিরকম আসে, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস রো এল স্কোয়ার ডিভাইড বাই এখানে আর এর জায়গায় Z0 স্কোয়ার ইন্টু ডিজেড। এটা 3 নম্বর সমীকরণ। এখানে ডিভি হচ্ছে তোমার স্ট্রোক ভলিউমের পরিমাণ মিলিলিটারে, র হচ্ছে তোমার ব্লাডের রেজিস্টিভিটি কতটুকু আছে, আর ডিজেডটা হচ্ছে তোমার সিস্টোলিক সময় তোমার এই ইম্পিডেন্স Z0 থেকে ইম্পিডেন্সের হ্রাসের পরিমাণটা। এখানে আছে ইম্পিডেন্সের হার
এবং এই জেডের হার, ইম্পিডেন্সের হার এবং ধমনীর পালমোনারি ভালভ যখন খোলা হয়, সেই খোলার সময় এর গুণফল দ্বারা যদি স্ট্রোক ভলিউমটা নির্ণয় করা যায়, সেই ক্ষেত্রে সূত্রটা আসবে ডিজেড ইকুয়াল টু টি ইন্টু ডিজেড ডিভাইড বাই ডিটি ম্যাক্সিমাম। 3 নম্বর সমীকরণ থেকে আসলে কি পাওয়া যায়, এখানে ডিজেড দিয়ে যদি এই সমীকরণটা আমরা পাই, ইম্পিডেন্স পরিবর্তনের হার এবং ধমনীর পালমোনারি ভালভ খোলার সময় গুণফল দ্বারা যদি স্ট্রোক ভলিউমটা নির্ণয় করা যায়, তাহলে এই মানটা 3 নং সমীকরণে যদি বসাই, এই যে এইখানে যদি বসাই ডিজেড এর মানটা, সেক্ষেত্রে সূত্রটা সেরকম ডিভি ইকুয়াল টু মাইনাস র এল স্কোয়ার ডিভাইড বাই জেড জিরো স্কোয়ার ইন্টু টি ইন্টু ডিজেড বাই ডিটি ম্যাক্সিমাম। এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট পরিমাপের ইম্পিডেন্সের একটা টেকনিক। এই ক্ষেত্রে রটা ব্লাডের রেজিস্টিভিটি বোঝায় এবং এই ব্লাডের রেজিস্টিভিটির স্বাভাবিক মান হচ্ছে 150 ওহম পার সেন্টিমিটার। এখন এখানে আবার এই ডিজেড বাই ডিটি এটাকে ডিফারেন্সিয়াল করার মাধ্যমে তোমরা কার্ডিয়াক আউটপুট বের করতে পারবা। আর এখানে আরেকটা প্রশ্ন করে নেই যে এখানে মডুলেটর ইউজ করা হয়েছে। মডুলেটর কি? অ্যাম্পলিফায়ার তো তোমার বর্ধিতকরণের কাজ করে থাকে। এখন মডুলেটরের সংজ্ঞাটা তোমরা প্রথম পরে আসছো, তারপরে বলে দেই এখানে ডিমodulation-টা কি। ডিমodulation হইতেছে একটা বাহক তরঙ্গ থেকে মূল তথ্যবাহী সংকেতটাকে বের করে দেয়। অর্থাৎ একটা মডুলেটর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট বা একটা সফটওয়্যার দ্বারা সংজ্ঞায়িত রেডিওতে কম্পিউটারকৃত একটা প্রোগ্রাম, যেটা ডিমodulated ক্যারিয়ার ওয়েভ থেকে অন্য সামগ্রিক বা অন্য তথ্যটাকে পুনরায় সেই তথ্যটাকে পুনরুদ্ধার করতে ব্যবহার করা হয়। যেরকম বলা যায় যে একটা চিঠিকে যদি আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে চাই, তাহলে চিঠিটাকে দূরে যদি পাঠাইতে হয় আমার অন্য আরেকজনের কাছে, সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা চিঠিকে একটা খামের ভিতর দিয়ে পাঠাইতে হবে। এখন সে যখন এই চিঠিটা দেখবে, তখন রিসিভ যে করবে সে কিন্তু খামটাকে ছিঁড়ে মূল সিগন্যালটা মানে মূল চিঠিটাকেই সে রাখবে, আর খামটাকে কিন্তু সে ফেলে দিবে। ঠিক একই রকম মডুলেটর ক্ষেত্রে তোমার সিগন্যালটা প্রেরণ করার জন্য অন্য একটা ক্যারিয়ার সিগন্যালের সাথে মিশ্রিত করে পাঠানো হয়। আর ডিমodulatorটা হচ্ছে তোমার ওই ক্যারিয়ার সিগন্যাল থেকে মূল সিগন্যালটাকে পাওয়ার জন্য ক্যারিয়ার সিগন্যালটা বাদ দিয়ে মূল সিগন্যালটা বের করে নিয়ে এসে সেটাকে পাস করে বের করা, এই ডিমodulatorএর কাজ। আচ্ছা, এখন দেখি কার্ডিয়াক আউটপুট পরিমাপের আল্ট্রাসাউন্ড পদ্ধতিটা কি। কার্ডিয়াক আউটপুট পরিমাপের আল্ট্রাসাউন্ড পদ্ধতির ক্ষেত্রে তোমার ধমনীর ভিতর দিয়ে রক্তের প্রবাহের যে বেগ নির্ণয় করাকে সাধারণত এই কার্ডিয়াক আউটপুট পরিমাপ করা যায় এভাবে। ক্লিনিক্যাল প্রসিডিওরের মাধ্যমে সাধারণত এই কার্ডিয়াক আউটপুট পরিমাপটা করা হয়। আল্ট্রাসাউন্ড পদ্ধতি ব্যবহার করে ধমনীর অগ্রভাগে ধমনীর ভিতর দিয়ে আচ্ছা, এখন এই কার্ডিয়াক আউটপুট পরিমাপের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড পদ্ধতির মাধ্যমে সাধারণত ডপলার শিফট নীতিটা ব্যবহার করা হয়। যেরকম ইনপুট আকারে প্রথমে এটা আল্ট্রাসাউন্ড প্রয়োগ করা হয়, সেই আল্ট্রাসাউন্ডটা প্রয়োগ করা হয় মুভিং অবজেক্টের উপরে। অর্থাৎ দেহের ভিতরে মুভিং অবজেক্ট কি আছে, দেহের ভিতরে মুভিং অবজেক্ট হচ্ছে প্রবাহমান রক্ত। এই প্রবাহমান রক্তের উপরে তোমার আল্ট্রাসাউন্ডটা প্রয়োগ করা হয়। রক্তটা যখন প্রবাহিত হয় তখন এই আল্ট্রাসাউন্ডটা কিন্তু সমপরিমাণ যেই ফ্রিকোয়েন্সিতে আমার পাঠানো হয় সমপরিমাণ ফ্রিকোয়েন্সি কিন্তু থাকে না। প্রবাহিত হওয়ার কারণে এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কিছুটা হইলেও কমে যায়, মানে অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ছড়ায় পড়ে। এখানে মুভিং এই নীতির উপর ডিপেন্ড করেই পরবর্তীতে যে সিগন্যালের গ্রহণ করা হয় তখন ইনপুটকৃত এই আল্ট্রাসাউন্ড এবং রিসিভকৃত আল্ট্রাসাউন্ডের যে পরিমাণটা থাকে সেটা কিছুটা ডিফারেন্স হয়, মানে কম হবে। এখন এই নীতির উপর এটা যে নীতি সেটা হচ্ছে ডপলার ফ্রিকোয়েন্সি শিফট নীতি। এই নীতির উপর ডিপেন্ড করে সাধারণত কার্ডিয়াক আউটপুট পরিমাপ করা হয় আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে। এখন এই ডপলার শিফট ফ্রিকোয়েন্সির যে সমীকরণটা পাওয়া যায় del f equal to 2v f cos theta by divide by c। এখানে del f টা হতেছে ডপলার শিফট ফ্রিকোয়েন্সি
এখানে ভি হচ্ছে তোমার রক্তের ভিতরে কি পরিমাণে রক্তটা প্রবাহিত হচ্ছে ধমনের ভিতরে তার বেগ, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ওয়েভ, এবং ব্লাড সেলের প্রবাহের দিকে যে মধ্যবর্তী কোণ নির্মিত হয় সেই নির্মিত কোণটা, এবং এখানে সি হচ্ছে রক্তে আল্ট্রাসাউন্ডের কি পরিমাণে বেগটা থাকে যখন আল্ট্রাসাউন্ডটা পুশ করা হয় তখন। কার্ডিয়াক সাইকেলের স্ট্রোক ভলিউমটা নিচের সমীকরণ থেকে নির্ণয় করা যায়, যেরকম স্ট্রোক ভলিউম এস ভি ইজ ইকুয়াল টু ভি ইন্টু ইটি ইন্টু সিএসএ। এখানে এস ভি হচ্ছে স্ট্রোক ভলিউম, ভিটা হচ্ছে প্রবাহিত রক্তের বেগ, ইটিটা হচ্ছে সিস্টোলিক ইনজেকশন টাইম, এখানে সিএসএ এটা হচ্ছে ধমনী অথবা এই ব্লাড ভেসেলের প্রস্তুতছেদের ক্ষেত্রফল কতটুকু। এখন এই সমীকরণের সাহায্যে তোমার যদি স্ট্রোক ভলিউম হিসাব করা যায়, হিসাব করে এটাকে হার্ট রেট দিয়ে যদি গুণ করি তাহলেই কার্ডিয়াক আউটপুট বের করতে পারবো। আচ্ছা, এই অধ্যায় থেকে তোমরা আরো পড়বা যে এই কার্ডিয়াক আউটপুট পরিমাপের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলার মানে পদ্ধতিগুলা, ইন্ডিকেটর ডাইলেশন, ডাইলেশন, থার্মাল ডাইলেশন, ইম্পিডেন্স পদ্ধতি, আল্ট্রাসাউন্ড পদ্ধতির যে সুবিধা অসুবিধা এগুলো তোমরা পড়বা। আর এই অধ্যায় থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে তোমরা বলতে পারবা যে কার্ডিয়াক আউটপুট কাকে বলে, প্রকারভেদ কি, তারপরে ইন্ডিকেটর ডাইলেশন পদ্ধতিটা সম্পর্কে বলতে পারবা। এখানে তোমার কার্ডিয়াক আউটপুটটা কি এটা তো সংখ্যা আকারে আসবে, প্রকারভেদটাও তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে। আর তোমার এখানে ইন্ডিকেটর ডাইলেশন পদ্ধতিটা সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে, ডাইলেশন পদ্ধতিটা তোমার রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। তারপরে থার্মাল ডাইলেশন টেকনিক এটাও তোমার রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ধমনীর প্রেসার থেকে যে আউটপুট পরিমাপ করা যায় এটাও রচনামূলক প্রশ্ন। তারপরে ইম্পিডেন্স পরিমাপের যে টেকনিক সেটাও ইম্পর্টেন্ট। আর এটা আল্ট্রাসাউন্ড পদ্ধতিটা এটা আসলে হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্ন বা খুব ইজি প্রশ্ন হলে সেই ক্ষেত্রে রচনামূলক আসতে পারে, নাহলে এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেই আসে। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাস এতটুকুই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে দিয়ে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় তোমাদের আজকের ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে।